মুসলিমদের জমি আর মুসলিমদের থাকবে না। বিজেপি মিথ্যে প্রচার করছে যে ওয়াকফ, কুরআনের কোথাও ওয়াকফ শব্দটি লেখা নেই। মুকেশ আম্বানির বাড়িটিও ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে। ওয়াকফ সম্পত্তির পার্মানেন্ট মালিক হচ্ছেন আল্লাহ। এখানে কোনো সাধারণ মানুষের নাক গলানোর কোনো অধিকার নেই। 12 ঘন্টার দীর্ঘ আলোচনার পরে 4 এপ্রিল ভোররাত্রিতে রাজ্যসভা থেকে ওয়াকফ বিল 2025 পাশ হয়ে যায় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাইনের পরে এটি এখন আইনে পরিণত হয়েছে। কিন্তু লোকসভাতে যখন এই বিল পাশ হয়েছে তখন থেকেই মুসলিম সমাজ এটির বিরোধিতা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিম সমাজ এই আইনের বিরোধিতা কেন করছে? সত্যি কি বিজেপি মুসলিমদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে, নাকি আদৌ রিফর্মের প্রয়োজন ছিল? শুরু করার আগে বলে দিই, আমি কোনো কিছুই নিজের মন থেকে বলবো না। আমি যা কিছু বলবো তার সমস্ত সোর্স ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি চাইলে পড়ে ভেরিফাই করতে পারেন এবং পুরো ভিডিওটি দেখার পরে কোনো সিদ্ধান্তে আসবেন। ওয়াকফ আইন 2025 সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে এটা জানতে হবে যে ইসলাম অনুযায়ী অ্যাকচুয়ালি ওয়াকফের নিয়ম কি। আচ্ছা বলো তো। ইসলামে দান করার প্রথাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং মনে করা হয় যে সবথেকে ভালো দান হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ এমন দান যেটা আপনি একবার করবেন কিন্তু তার ফল মানুষ আজীবন ধরে পাবে, যেমন গাছ লাগানো, হসপিটাল বানিয়ে দেওয়া, স্কুল বানিয়ে দেওয়া বা মসজিদ বানিয়ে দেওয়া। পরবর্তীকালে এই সাদকায়ে জারিয়াই ওয়াকফ নামে পরিচিত হয়। অ্যাকচুয়ালি আরবিতে একটি শব্দ আছে ওয়াকুফা, যার মানে হচ্ছে থামিয়ে দেওয়া বা টাই আপ করে দেওয়া। তো যেহেতু মানুষ তাদের নিজের জমিকে প্রাইভেট ইউজ থেকে থামিয়ে দিয়ে আল্লাহর নামে দান করে দিচ্ছিল, সেজন্য তারা এই সাদকায়ে জারিয়াকে ওয়াকুফা বা ওয়াকফ বলতে শুরু করে। এখন মানুষ প্রচুর পরিমাণে দান তো করছিল, কিন্তু এই সম্পত্তিগুলোকে ম্যানেজ করার কোনো নির্দিষ্ট সিস্টেম ছিল না। সেজন্য ক্যালিফ মুয়াবিয়া আবি সুফিয়ান যখন ক্ষমতায় আসেন, তার প্রথম উদ্দেশ্য ছিল এই সম্পত্তিগুলোকে ম্যানেজ করা। তো তিনি পার্সিয়া এবং ইজিপ্টের দান প্রথাকে অনুসরণ করে একটি ওয়াকফ সিস্টেম বানায় এবং আবু ইউসুফ এই সিস্টেমের আইন নির্ধারণ করে, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে যদি কোনো ব্যক্তি একবার তার সম্পত্তিকে ওয়াকফ করে দেয় তাহলে সেই সম্পত্তির পার্মানেন্ট মালিক আল্লাহ হয়ে যান। পরবর্তীকালে সে চাইলেও সেই সম্পত্তিকে আর ফিরিয়ে নিতে পারবে না। সেকেন্ডলি, একটি ওয়াকফ প্রপার্টিকে কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে সেটিও এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। যদি কোনো একজন ব্যক্তি ওয়াকফ করতে চায় তাহলে তাকে ওই সম্পত্তিটির বৈধ মালিক হতে হবে, ধার নিয়ে দান করা যাবে না। এবং দান করার সময় একটি ওয়াকফ ডিড বানানো হবে, যেখানে সমস্ত ডিটেল লেখা থাকবে, যেমন কে দান করছে, কতটা জমি দান করছে, কোন কাজের জন্য দান করছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত নিয়মকে এক জায়গায় করে একটি রুল বুক বানিয়ে দেওয়া হয়, যেটাকে অটোমান সাম্রাজ্যের শাসনকালে আরও উন্নত করা হয়। এর মোটামুটি 200 থেকে 250 বছর পরে যখন মোহাম্মদ ঘুরি ভারতে আসে, তখন ভারতেও ওয়াকফ করা শুরু হয়। সেই সময় ওয়াকফ সম্পত্তিকে ম্যানেজ করার জন্য অঞ্চল লেভেলে একজন সাদার অফিসারকে নিয়োগ করা হয়। তার নিচে সাদারের সরকারকে নিয়োগ করা হয়, যে জেলা লেভেলের কাজকাম দেখাশোনা করত। তার নিচে গ্রামের কাজকাম দেখাশোনা করত সেখানকার কাজী। রেভিনিউ কালেক্ট করার দায়িত্ব ছিল দিওয়ানের এবং ডেইলি অ্যাক্টিভিটিস দেখাশোনা করত মুতওয়াল্লি। তো এই সিস্টেমেই ভারতের ওয়াকফ সম্পত্তি ম্যানেজ হতে থাকে এবং 1923 সালে প্রথমবার এটি একটি প্রপার আইনে পরিণত হয়। তখন থেকে এখনো পর্যন্ত মোটে 10 বার বড় পরিবর্তন করা হয়েছে। 1923 সালের মুসলমান ওয়াকফ অ্যাক্ট, 1954 সালের দ্য ওয়াকফ অ্যাক্ট, 2013 সালের দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এবারের 2025-এর অ্যাক্ট। এখনো পর্যন্ত আমাদের দেশে মোটে 32টি স্টেট ওয়াকফ বোর্ড রয়েছে এবং সেন্ট্রাল লেভেলে একটি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। স্টেট ওয়াকফ বোর্ডের সদস্যদের রাজ্য সরকার নিয়োগ করে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের সদস্যদের কেন্দ্র সরকার। তো আপনি যদি এখন আপনার জমিকে ওয়াকফ করে দেন তাহলে সর্বপ্রথমে স্টেট ওয়াকফ বোর্ড সেই জমিটির জন্য একজন মুতওয়াল্লিকে নিয়োগ করবেন, যিনি সেই জমিটি দেখাশোনা করবে। মনে রাখবেন, একজন মুতওয়াল্লি শুধুমাত্র দেখাশোনার কাজ করবে, তার কোনো অধিকার নেই সেই জমিটিকে ট্রান্সফার করা বা কেনাবেচা করার। আর জমি নিয়ে যদি কোনো বিবাদ হয় তাহলে সেটির সমাধান করার জন্য রয়েছে ওয়াকফ ট্রাইব্যুনাল। একটি ওয়াকফ সম্পত্তি থেকে যা কিছু ইনকাম হয় তার সবটাই ধর্মীয় কাজে বা মুসলিম সমাজের উন্নতিকল্পে লাগানো হয়। শুধুমাত্র 7% টাকা স্টেট ওয়াকফ বোর্ড নিজের কাছে রাখে কর্মচারীদের বেতন ভাগারে দেওয়ার জন্য। এটা তো হয়ে গেল নিয়মের কথা, কিন্তু সবাই যদি নিয়ম মেনে চলতো তাহলে তো ভালোই হতো।
মাঝে মধ্যেই আমাদের সামনে ওয়াকফ বোর্ডের দুর্নীতির কথা সামনে এসেছে। যেমন নিয়ম অনুযায়ী ওয়াকফ সম্পত্তিকে কোনো প্রাইভেট কাজের জন্য ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও 2002 সালে ওয়াকফের 4.5 লাখ স্কোয়ার ফিট জমি, যেটা করিম ভাই ইব্রাহিম অনাথ আশ্রম করার জন্য দান করেছিল, সেটাকে মুকেশ আম্বানির কাছে 21 কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়। এছাড়াও অনেক সময় মোতওয়াল্লি নিজের স্বার্থের জন্য ওয়াকফ সম্পত্তিকে ব্যবহার করতে শুরু করে। ভূমাফিয়ারা জোর করে ওয়াকফ সম্পত্তিকে দখল করে নেয়, এমনকি যে লোকাল পলিটিশিয়ান ছিল তারাও এই ওয়াকফ সম্পত্তির দিকে নজর দিতে শুরু করে। এই সমস্ত সমস্যার কারণে মুসলিম সমাজের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দেখার জন্য 2005 সালে জাস্টিস রাজিন্দর সাচ্চারের নেতৃত্বে সাচ্চার কমিটির গঠন করা হয় এবং 2006 সালে এই কমিটি তার রিপোর্ট সাবমিট করে। এই রিপোর্টে ওয়াকফ সম্পত্তির জন্য একটি নির্দিষ্ট সেকশন ছিল, যেখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরা হয়েছে। যেমন সেই সময় 4.9 লাখ রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি ছিল, যার মূল্য হওয়া উচিত ছিল 1.2 লাখ কোটি টাকা, কিন্তু ওয়াকফের রেকর্ড অনুযায়ী এই সম্পত্তির মূল্য ছিল মাত্র 6,000 কোটি। এবং এতগুলি সম্পত্তি থাকা সত্ত্বেও বাৎসরিক ইনকাম 163 কোটি টাকা ছিল, অর্থাৎ মাত্র 2.7% রেট অফ রিটার্ন। সাচ্চার কমিটি জানায় যে যদি ওয়াকফ সম্পত্তিকে সঠিকভাবে ম্যানেজ করা হয় তাহলে তাদের বাৎসরিক আয় কমসে কম 12,000 কোটি টাকার হবে। আর এটা আমি 2006 সালের কথা বলছি, এখন তো আরও বেশি হবে। তো এই কমিটির রেকমেন্ডেশনকে মাথায় রেখে 2013 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হয়, যেটাকে সেই সময় অপোজিশনে থাকা বিজেপিও সাপোর্ট করেছিল। কিন্তু এখন তারা বলছে যে সেই সময়ের সংশোধনের পরেও কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য আবারও নতুন করে 2025 সালে সংশোধনী বিল নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, সত্যিই যদি এই সংশোধনের পরে মুসলিম সমাজের উন্নতি হয় তাহলে তারা এর বিরোধিতা কেন করছে? এর পিছনে মেনলি 5টি কারণ আছে। আমি সবকটি একে একে বলছি, মনোযোগ সহকারে শুনবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন যে মুসলিমরা ঠিক করছে না ভুল করছে। এর আগে পর্যন্ত একজন অন্য ধর্মের মানুষও চাইলে তার সম্পত্তিকে ওয়াকফ করতে পারত, কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে যে শুধুমাত্র সেই সমস্ত মানুষই ওয়াকফ করতে পারবে যারা 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছে। এখন পার্লামেন্টে এর কাউন্টারে 2টি আর্গুমেন্ট রাখা হয়েছিল, যেগুলি আপনাদের সবার জানা উচিত। নাম্বার 1, পাঞ্জাবের কংগ্রেস এমপি দিলীপ সাইকিয়া বলেছেন, যদি আমার গ্রামে মুসলিম সমাজের কবরস্থান বানানোর জন্য জায়গা না থাকে এবং আমি যদি আমার নিজের জায়গাকে কবরস্থান বানানোর জন্য দিতে চাই, তাহলে সরকার বাধা দেওয়ার কে? দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে এই যে সব মুসলিমরা দাড়ি রাখে না, সব মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সব মুসলিমরা রোজাও করে না, তাহলে আপনি কিভাবে ডিসাইড করবেন যে কোনো একজন ব্যক্তি প্র্যাকটিসিং মুসলিম কিনা? এছাড়াও এই আইনে আগাকারী এবং বোরার মতো পিছিয়ে পড়া মুসলিমের কথা বলা হয়েছে। এখন অনেকেই বলছেন যে মুসলিম সমাজে কোনো জাতিভেদ নেই, এই আগাকারী বোরা এই যে জাতিভেদের কথা বলা হয়েছে এটি শুধুমাত্র মুসলিম সমাজে ভেদাভেদ সৃষ্টি করার জন্য বলা হয়েছে। এখন সত্যি মুসলিম সমাজে কোনো জাতিপ্রথা আছে কি না সেই সম্পর্কে আমি এই ভিডিওটিতে ডিটেইলে আলোচনা করেছি। তো এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটিও অবশ্যই দেখবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবারের আইনের সবচেয়ে বিবাদজনক পয়েন্ট হচ্ছে ওয়াকফ বাই ইউজারের নিয়মকে সরিয়ে দেওয়া। এতক্ষণে আমরা জেনেছি যে কোনো একজন ব্যক্তি মৌখিকভাবে বা লিখিতভাবে তার সম্পত্তিকে ওয়াকফ করতে পারে, কিন্তু এখানে আরও একটি নিয়ম ছিল, যেখানে বলা হয়েছে যে যদি কোনো একটি জায়গা দীর্ঘকাল থেকে ইসলামিক কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে সেই জায়গাটি অটোমেটিক্যালি ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে, কোনো লিখিত প্রমাণের প্রয়োজন হবে না। এই সিস্টেমটিকে ওয়াকফ বাই ইউজার বলা হয়। কিন্তু ওয়াকফ অ্যাক্ট 2025 থেকে এই নিয়মটিকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে শুধুমাত্র যেসব সম্পত্তির নির্দিষ্ট প্রমাণ রয়েছে শুধু সেইগুলিকে ওয়াকফ মানা হবে, বাকি আর অন্য কোনো সম্পত্তিকে ওয়াকফ মানা হবে না। আরও একটি ইম্পর্টেন্ট বদল করা হয়েছে সরকারি জমির ব্যাপারে। একটি রিপোর্ট অনুযায়ী 5,973টি সরকারি সম্পত্তি যেটার উপরে ওয়াকফ বোর্ড ক্লেম করে রেখেছে যে এটা আমাদের সম্পত্তি, কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে যে সমস্ত সরকারি সম্পত্তির উপরে ওয়াকফ বোর্ড ক্লেম করে রেখেছে তাদেরকে এখন সেই জমির নির্দিষ্ট দলিল দেখাতে হবে। যদি ওয়াকফ বোর্ড সঠিক ভ্যালিড দলিল দেখাতে না পারে তাহলে সেই সম্পত্তিটি অটোমেটিক্যালি সরকারি সম্পত্তি হয়ে যাবে এবং এই দলিল ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরকে। 4 নম্বর সমস্যা হচ্ছে সার্ভে কমিশনারকে নিয়ে। এখনও পর্যন্ত একটি রাজ্যে কোন কোন সম্পত্তিগুলি ওয়াকফের সম্পত্তি সেটি দেখার জন্য রাজ্য সরকার একজন সার্ভে কমিশনারকে নিয়োগ করেন। তিনি সার্ভে করে তার রিপোর্ট ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকারের কাছে সাবমিট করে। তারপরে রাজ্য সরকার একটি নোটিফিকেশন জারি করে বলে যে এই সম্পত্তিগুলি ওয়াকফের সম্পত্তি। কিন্তু নতুন নিয়মে সার্ভে কমিশনের পোস্টটিকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এখন থেকে সার্ভের কাজটিও ডিস্ট্রিক্ট কালেক্টরই দেখবে। এবার আমরা দেখে নিই যে প্রশাসনিক দিক দিয়ে কি কি পরিবর্তন হয়েছে।
আগে শুধুমাত্র মুসলিমরাই ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের মেম্বার হতে পারত, কিন্তু এখন থেকে দুজন নন মুসলিম মেম্বার এবং দুজন মুসলিম মহিলাও থাকবেন। এই যে দুজন নন মুসলিম মেম্বার থাকবে, তারা শুধুমাত্র প্রশাসনিক এবং দানের কাজকে দেখাশোনা করবে, তারা ধার্মিক কোনো কাজে মাথা দেবে না। এর আগে ওয়াকফ ট্রাইব্যুনালে একজন মুসলিম ল এক্সপার্ট থাকতো, কিন্তু এখন এই পোস্টটিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় একজন ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করা হবে। এতক্ষণে আমি আপনাদের সামনে ওয়াকফ কি, এর নিয়ম কি, সরকার নতুন আইন কেন নিয়ে আসলো, কেনই বা মুসলিম সমাজ এর বিরোধিতা করছে, এই সমস্ত তথ্য তুলে ধরেছি। এখন আপনি আমাকে কমেন্টে জানান যে সত্যি কি এই আইনের ফলে মুসলিম সমাজের উন্নতি হবে, না এটি নিয়ে শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি হবে। আপনি যদি আমার মতামত জানতে চান তাহলে আমি এটাই বলবো যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই পরিবর্তন দরকার ছিল, কিন্তু মনে রাখবেন যে কোনো একটি পরিবর্তন ডিপেন্ড করে সরকারের ইন্টেনশনের উপরে, সরকার সেটিকে কিভাবে ব্যবহার করবে, ওই আইনটিকে কিভাবে ব্যবহার করবে সেটির উপরে।